যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টারে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। গুলিতে প্রাণ গেছে সন্দেহভাজন ২ হামলাকারীরও। হামলাকারীদের একজনের বয়স ১৭ বছর, অন্যজনের বয়স ১৯ বছর। তারা নিজেদের গুলিতে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সান ডিয়েগোর ক্লেইরমন্ট এলাকায় ওই মসজিদ ও ইসলামিক সেন্টারের অবস্থান। সেখানে শিশুদের একটি ইসলামী বিদ্যালয়ও আছে। ১৮ই মে জোহরের নামাজের আগে আগে বন্দুক হামলার ওই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় বিদ্যালয়টি খোলা ছিল। সৌভাগ্যক্রমে শিশুদের সবাই অক্ষত আছে। ভয়াবহ এই হামলার ঘটনায় এরই মাঝে বড় পরিসরে তদন্ত নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এটিকে ইসলাম বিদ্বেষজনিত হামলা হিসেবে দেখা হচ্ছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, সান ডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে ১৭ বছর বয়সী কিশোর নিজের বাড়ি থেকে অন্তত ৩টি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসেছিল। বাড়ি থেকে অস্ত্র খোয়া যাওয়ার ব্যাপারে ওই কিশোরের মা আগেই পুলিশকে অবহিত করেছিলেন। তিনি জানান, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের গাড়িটি নেই এবং বাড়িতে কয়েকটি মারণাস্ত্র নিখোঁজ। পুলিশ প্রধান বলেন, বাসা থেকে নেওয়া অস্ত্রের সংখ্যা দেখে প্রাথমিকভাবে তদন্তকারীরা বুঝতে পেরেছিলেন ওই কিশোর অন্যদের জন্য হুমকি হতে পারে। কেননা আত্মহত্যাপ্রবণ কোনো ব্যক্তি একসঙ্গে ৩টি অস্ত্র নেবে না। পুলিশ প্রধান বলেন, ওই মা পরে তার ছেলের রেখে যাওয়া একটি চিরকুট বা সুইসাইড নোট খুঁজে পাওয়ার কথাও পুলিশকে জানান। চিরকুটে কী লেখা আছে তা এই মুহূর্তে প্রকাশ করা হবে না বলে জানিয়েছে পুলিশ। এদিকে ওই মায়ের কাছ থেকে তথ্য পাওয়ার পর বড় পরিসরে হুমকির বিষয়টি সামনে আসায় পুলিশ ওই কিশোরকে খুঁজতে শুরু করে। এরই এক পর্যায়ে মসজিদে বন্দুক হামলার খবর পাওয়া যায়। ১৭ বছর বয়সী ওই কিশোরের সাথে হামলায় যোগ দেয় ১৯ বছর বয়সী আরেক কিশোর। সে স্থানীয় একটি স্কুলের রেসলার বা কুস্তিগিরও ছিল বলে জানা গেছে। সন্দেহভাজন ২ বন্দুকধারীর বিস্তারিত পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। হামলার ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয়ও জানানো হয়নি। তবে নিহত ৩ জনই প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে একজন ওই ইসলামিক সেন্টারের নিরাপত্তা প্রহরী। তিনি হামলা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালান। তার কারণে অনেকে প্রাণহানি থেকে রক্ষা পান। হামলার ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কতজন সেখানে চিকিৎসা নিচ্ছেন বা ঠিক কতজন আহত হয়েছেন শেষ খবর পর্যন্ত তাও জানা যায়নি। এদিকে মসজিদে হামলার এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও জানানো হয়েছে। ট্রাম্প এটিকে এক ভয়াবহ পরিস্থিতি বলে অভিহিত করেছেন। ওই ঘটনার পর লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার ও উপাসনালয়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। এমন সময় এই হামলার ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষ বাড়ছে এবং বহু রাজনীতিক ও ভাষ্যকর নিয়মিত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। এদের অধিকাংশই কট্টর রিপাবলিকান। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমোক্রেট গ্যাভিন নিউসাম বলেছেন, ক্যালিফোর্নিয়ায় ঘৃণা বা বিদ্বেষের কোনো স্থান নেই। কোনোভাবেই ধর্মীয় কোনো সম্প্রদায়ের ওপর সন্ত্রাস বা ভীতি প্রদর্শন বরদাস্ত করা হবে না। নিউজ ডেস্ক, লুটিয়াল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সুরক্ষায় সেখানে এক স্কোয়াড্রন যুদ্ধবিমান, ড্রোন এবং ৮,০০০-এরও বেশি সেনা পাঠিয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যকার একটি গোপন যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে এই বিশাল সামরিক বহর মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান যখন মার্কিন ইরান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, ঠিক তখনই সৌদিতে তাদের এই বিপুল সমরাস্ত্র ও সৈন্য মোতায়েনের তথ্যটি সামনে এলো। ৩ জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং ২ জন সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে এই বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব যদি নতুন করে কোনো আক্রমণের শিকার হয়, তবে দেশটির সামরিক বাহিনীকে যুদ্ধক্ষেত্রে সহায়তা করার মতো যুদ্ধক্ষম একটি বাহিনী পাঠিয়েছে ইসলামাবাদ। গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই কৌশলগত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলী গোপন রাখা হলেও উভয় দেশই স্বীকার করেছে যে কোনো এক পক্ষ আক্রান্ত হলে অপর পক্ষ তার প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এর আগে বলেছিলেন, এই চুক্তির মাধ্যমে কার্যত সৌদি আরবকে পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা কবচ বা নিউক্লিয়ার আমব্রেলার আওতায় নিয়ে আসা হয়েছে। সরকারি একটি সূত্রের তথ্য অনুযায়ী এই গোপন চুক্তিতে প্রয়োজন সাপেক্ষে সৌদি আরবের সীমান্ত সুরক্ষায় সৌদি বাহিনীর পাশাপাশি সর্বোচ্চ ৮০,০০০ পর্যন্ত পাকিস্তানি সেনা মোতায়েন করার বিশেষ বিধান রাখা হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এপ্রিলের শুরুতে পাকিস্তান তাদের এক স্কোয়াড্রন প্রায় ১৬টি যুদ্ধবিমান সৌদি আরবে পাঠায়। এর মধ্যে বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার ফাইটার জেট। এছাড়া পাকিস্তান বিমান বাহিনীর 2টি ড্রোন স্কোয়াড্রনও সেখানে পাঠানো হয়েছে। একই সঙ্গে আকাশসীমার সুরক্ষায় শক্তিশালী চীনা প্রযুক্তির HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও সৌদিতে মোতায়েন করা হয়েছে।
এই পুরো সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমানগুলো পরিচালনা করছেন পাকিস্তানি সামরিক বিশেষজ্ঞরা, তবে এর সম্পূর্ণ অর্থায়ন করছে সৌদি আরব। এই সামরিক বহরের পাশাপাশি পাকিস্তানি যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়েও, তবে সেগুলো এখনও সৌদিতে পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা আরও জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে এই ৮,০০০ নতুন সৈন্যকে প্রশিক্ষণ ও পরামর্শমূলক ভূমিকার কথা বলা হলেও তাদের রণপ্রস্তুতি ও ভারী সমরাস্ত্রের উপস্থিতি প্রমাণ করে এটি কেবল কোনো প্রতীকী মিশন নয়। এর আগে বিভিন্ন চুক্তির অধীনে আরও হাজার হাজার পাকিস্তানি সেনা সৌদিতে কমব্যাট বা যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন রয়েছে। নতুন এই ৮,০০০ সৈন্য তাদের সঙ্গে যুক্ত হলো। সম্প্রতি সৌদি আরবের বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এক সৌদি নাগরিক নিহত হন। এরপরই রয়টার্স প্রথম খবর প্রকাশ করেছিল পাকিস্তান সৌদিতে যুদ্ধবিমান পাঠিয়েছে। রয়টার্স তাদের আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবও তাদের দেশে হওয়া হামলার জবাবে ইরানের অভ্যন্তরে বেশ কিছু গোপন ও অঘোষিত বিমান হামলা চালিয়েছিল। ওই উত্তেজনার মধ্যেই বিশ্বকে অবাক করে দিয়ে নাটকীয়ভাবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। গত ৮ এপ্রিল যে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত হয় তা মূলত ইসলামাবাদের কূটনীতিরই ফসল ছিল। এমনকি পাকিস্তান নিজেদের মাটিতে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নিয়ে একমাত্র শান্তি বৈঠকেরও আয়োজন করে। নিউজ ডেস্ক, দুটিয়াল। ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে একাধিকবার কঠোর বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, তার মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতিদের চিরবিরানি বা অস্বস্তি অনেক বেশি বেড়ে গেছে। সম্প্রতি কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে এক অনুষ্ঠানে তিনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এ সময় শুভেন্দু বলেন, সীমান্ত সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দেওয়া এবং অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। নিজেকে সাধারণ মানুষের ভাই হিসেবে উল্লেখ করে শুভেন্দু সাফ জানিয়ে দেন, তিনি ভয় পাওয়ার বা মাথা নোয়ানোর লোক নন এবং বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে এই মুখ্যমন্ত্রী তা পূরণ করবে। তার সরকারের কাছে সবার আগে রাষ্ট্র ও দেশ রক্ষা। ইতোমধ্যে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাতিল করা হয়েছে এবং এখন তাদের প্রত্যর্পণের সময় চলে এসেছে। এর আগে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই তিনি ঘোষণা করেছিলেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বাংলাদেশ সংলগ্ন সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৭ই মে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভকারীদের হঠাতে গিয়ে পুলিশের উপর ইট পাথর ছোড়ার ও হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরের দিন পার্ক সার্কাসে দাঁড়িয়ে এবং আহত ৩ পুলিশ কর্মীর সঙ্গে দেখা করে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, গুন্ডামি, তোলাবাজি কিংবা সিন্ডিকেট রাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের অশান্তির ঘটনায় রাজ্য সরকারের নীতি হবে জিরো টলারেন্স। একই দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে পরিচালিত সমস্ত প্রকল্প বন্ধ করার ঘোষণা দিয়ে ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিত ভাতা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, সরকারের কাজ কি ইমাম, মুয়াজ্জেমদের ভাতা দেওয়া নাকি শিক্ষার উন্নতি ও চাকরির ব্যবস্থা করা? তিনি জানান, ভাতার পেছনে যে অর্থ ব্যয় হতো তা এখন থেকে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রকল্পে দেওয়া হবে, যাতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তিনি স্পষ্ট করে দেন যে পশ্চিমবঙ্গে আর কোনো তোষণের রাজনীতি চলবে না। অনুষ্ঠানে মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, মিত্র ইনস্টিটিউশনের যে ৪টি বুথ রয়েছে তার প্রত্যেকটিতে মমতা হেরেছেন এবং বিজেপি লিড পেয়েছে। যে নেত্রী নিজের বুথে জিততে পারেন না, রাজ্যের মানুষ তাকে দরজা দেখিয়ে দিয়েছেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ ৪ জন সুনির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, তাদের একাধিক সম্পত্তির সন্ধান মিলেছে। এই সমস্ত দুর্নীতিবাজরা এতদিন ধরে যা লুটপাট করেছে, আগামী দিনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে তাদের কারাগারে পাঠানোর কাজ করা হবে। নিউজ ডেস্ক, দুটিয়াল।
এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জল্পনা শুরু হয়। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, ইরানের ক্ষমতা যদি ভেতরের কেউ গ্রহণ করত তাহলে সেটাই সবচেয়ে ভালো হতো। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এক্সক্লুসিভ এক রিপোর্টে তারা জানিয়েছে, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর একটি গোপন পরিকল্পনা করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বিরোধী ও আমেরিকা বিরোধী অবস্থানের জন্য পরিচিত আহমাদিনেজাদকে এমন পরিকল্পনায় যুক্ত করার বিষয়টি মার্কিন প্রশাসনের অনেকের কাছে বিস্ময়কর ছিল। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের তৈরি এই পরিকল্পনা ছিল ইরানের ধর্মতান্ত্রিক সরকার উৎখাতের একটি বৃহত্তর বহুস্তরীয় কৌশলের অংশ। যুদ্ধের প্রথম দিকেই এমন একজন বাস্তববাদী নেতাকে সামনে আনার আলোচনা হয়, যিনি ক্ষমতা নিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি সামাল দিতে পারবেন। তবে ট্রাম্প প্রশাসনের ভেতরে এই নিয়ে তীব্র সংশয় ছিল। অনেক কর্মকর্তা মনে করেছিলেন, আহমাদিনেজাদকে সামনে এনে নতুন নেতৃত্ব গঠনের পরিকল্পনা বাস্তবসম্মত নয় এবং এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি আহমাদিনেজাদের এক সহযোগী নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিন তেহরানে তার বাড়িতে ইসরায়েলি হামলা হয়েছিল। ওই হামলায় তিনি আহত হলেও প্রাণে বেঁচে যান। প্রথম দিকে ইরানের কিছু সংবাদ মাধ্যমে তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে সরকারি সূত্র জানায় তিনি জীবিত আছেন, তবে তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল তাকে তথাকথিত গৃহবন্দিত থেকে আহমেদিনেজাদকে মুক্ত করা। তবে হামলার পর তিনি শাসন পরিবর্তনের পরিকল্পনা নিয়ে হতাশ হয়ে পড়েন এবং এরপর থেকে কার্যত জনসমক্ষে আসা বন্ধ করে দেন। বর্তমানে তিনি কোথায় আছেন তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য নেই। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমাদিনেজাদ। ক্ষমতায় থাকাকালে তিনি বারবার ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানান এবং ইরানের পারমাণবিক কর্মসূচির জোরালো সমর্থক ছিলেন। তার শাসনামলে ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এগিয়ে নেয়। তবে ক্ষমতা ছাড়ার পর ধীরে ধীরে তিনি দেশটির শাসক গোষ্ঠীর সমালোচকে পরিণত হন। বিশেষ করে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। দুর্নীতি, অদক্ষতা ও ব্যর্থ শাসনের অভিযোগ তুলে তিনি ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেন। পরে তাকে একাধিকবার প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের অনেককে গ্রেফতার করা হয়। অনেকের বিরুদ্ধে পশ্চিমা দেশ, এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগও ওঠে। পশ্চিমের সঙ্গে আহমাদিনেজাদের সম্পর্ক আরও অনেক বেশি ধোঁয়াশাপূর্ণ। 2019 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদিনেজাদ ট্রাম্পের প্রশংসা করেছিলেন এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছিলেন। 2023 সালে গুয়াতেমালা এবং 2024 ও 2025 সালে তার হাঙ্গেরি সফর নিয়েও নানা জল্পনা শুরু হয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এসব সফর বিশেষভাবে আলোচনায় আসে। গত জুনে তার বুদাপেস্ট সফর শেষে ইরানের ফেরার কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শুরু হয়। এরপর থেকে আহমাদিনেজাদ কার্যত আড়ালে চলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমিত কয়েকটি বার্তা দেওয়া ছাড়া তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তার নীরবতা ও রহস্যজনক অবস্থান ইরানের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে নানা প্রশ্ন তৈরি করেছে। নিউজ ডেস্ক, দুটিয়া। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় জন্ম নিল ভাইরাল নতুন রাজনৈতিক দল। দলটির নাম দেওয়া হয়েছে তেলাপোকা জনতা পার্টি। ইতিমধ্যে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার রেকর্ড 1 কোটি ছাড়িয়েছে, যা বিজেপির ফলোয়ারের চেয়ে বেশি। দলটির সদস্য পদের জন্য আবেদন করছে লক্ষ লক্ষ মানুষ। এরপর মাত্র 5 দিনেই পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। গুগল ফর্মের মাধ্যমে কয়েক লক্ষ মানুষ এই দলের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানানো হয়েছে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তেলাপোকা অর্থাৎ ককরোচ জনতা পার্টি নামের এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চ। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালতে এক শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মৌখিক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের বেকার তরুণদের তিনি ককরোচ বা তেলাপোকা বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, বেকার কিছু তরুণ তেলাপোকা হয়ে গেছে। তাদের কেউ কেউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বনে যায়। তারপর পুরো সরকার ও প্রশাসনিক ব্যবস্থার উপর আক্রমণ শুরু করে। প্রধান বিচারপতির ওই মন্তব্যের জেরে ভারত জুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, বিশেষত জেন জি প্রজন্মের মধ্যে। কারণ এই বয়সের মধ্যে ভারতে বেকারত্বের হার প্রবল। তারাই নরেন্দ্র মোদীর শাসনামলের উচ্চ মূল্যস্ফীতি এবং তিক্ত ধর্মীয় বিভাজনের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। তাদেরই ক্ষোভ এখন উগরে পড়ছে সামাজিক মাধ্যমগুলোতে। দলে দলে তারা যোগ দিচ্ছে তেলাপোকা জনতা পার্টিতে। বিচারপতির ওই মন্তব্যের পরপরই ক্ষোভ ও প্রতিবাদ স্বরূপ
সামাজিক মাধ্যম তেলাপোকা জনতা পার্টি নামে প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়। হাত দেন বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপক। তৈরি করা হয় ওয়েবসাইটও। বেকার তরুণ যুবাকে নিয়ে বিচারপতির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক্সে দীপক লেখেন, সব তেলাপোকা একত্র হলে কেমন হয়। এরপর মাত্র 5 দিনেই পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। গুগল ফর্মের মাধ্যমে কয়েক লক্ষ মানুষ এই দলের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানানো হয়েছে। এই দলের সদস্য হতে আবেদন করাদের মধ্যে পশ্চিমবঙ্গের মহুয়া মৈত্র ও কৃতি আজাদের মতো প্রভাবশালী রাজনীতিকও আছেন। দলটির প্রতিষ্ঠাতা হিসেবে আলোচনায় অভিজিৎ দীপকও। বিভিন্ন সূত্র জানাচ্ছে তিনি আগে রাজনৈতিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক প্রচারণা এবং অনলাইন জনমত তৈরিতে তার অভিজ্ঞতা রয়েছে। দলটির ঘোষণাপত্র রয়েছে ব্যঙ্গাত্মক ভাষা। নিজেদের পরিচয় দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস সংগঠন হিসেবে। দলের মূল বক্তব্য বেকারত্ব, হতাশা, সামাজিক বৈষম্য এবং প্রচলিত রাজনীতির প্রতি তরুণদের অনাস্থাকে সামনে আনা। তেলাপোকা জনতা পার্টির সদস্য হওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে থাকতে হবে এবং অভিযোগ করার দক্ষতা থাকতে হবে। কেবল ব্যঙ্গেই সীমাবদ্ধ থাকছে না এই মঞ্চ। দুর্নীতির ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক দলবদল, সংসদে নারীদের অর্ধেক আসন সংরক্ষণের দাবি সহ এরই মধ্যে নানা ইস্যুতে সরব হয়েছে তারা। তরুণদের আকৃষ্ট করতে অনলাইন সম্মেলনেরও ডাক দেওয়া হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে এটি নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমের হাস্যরস নয়। এর মধ্যে বর্তমান সময়ের রাজনৈতিক হতাশা, কর্মসংস্থানের সংকট এবং তরুণদের ক্ষোভের প্রতিফলন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর রাজনীতির যুগে এই ধরনের ব্যঙ্গাত্মক আন্দোলন দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বলেও মত তাদের। তবে ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে আনুষ্ঠানিক রাজনৈতিক দলের রূপ নেবে নাকি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যঙ্গ হিসেবে সীমাবদ্ধ থাকবে তা এখনই স্পষ্ট নয়। কিন্তু মাত্র 2 দিনের মধ্যেই যে তারা জাতীয় পর্যায়ের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। নিউজ ডেস্ক, দুতিয়া। আফগানিস্তানের গোর প্রদেশের রাজধানী চাগ চারান। ভোরের প্রথম আলো তখনই ফুটতে শুরু করেছে। বরফে মোড়ানো সিয়ায় কোহ পাহাড়ের নিচে ধুলোমাখা চত্বরে ভিড় করেছেন শত শত মানুষ। কারো গায়ে পাতলা চাদর, কারো মুখে গভীর ক্লান্তির ছাপ। সবাই একই অপেক্ষায়, কেউ যদি একটি কাজের সুযোগ দেয়, কারণ সে একদিনের আয়ের উপরই নির্ভর করছে সেদিন তাদের সন্তানদের খাবার জুটবে কিনা। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদী মন্দার প্রভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চরম দারিদ্র্য ও খাদ্য সংকটে হাজারো পরিবার এখন টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। অনেক বাবা বাধ্য হচ্ছেন এমন সিদ্ধান্ত নিতে যা কল্পনাও করা কঠিন। নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বিবিসির খবরে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যারা কাজ খুঁজছেন, কাজ পেলেও তাদের দৈনিক আয় বাংলাদেশি মুদ্রায় 250 থেকে 350 টাকা মাত্র। অনেকেই সন্তান সহ দিনের পর দিন না খেয়ে থাকছেন। ক্ষুধার যন্ত্রণায় কাঁপছে শিশুরা। প্রতিনিয়ত তাদের ভয়, বাচ্চারা হয়তো না খেয়েই মারা যাবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী আফগানিস্তানের প্রায় 3/4 মানুষ এখন ন্যূনতম প্রয়োজনও পূরণ করতে পারছে না। বেকারত্ব, খাদ্য সংকট ও চিকিৎসার অভাব মিলিয়ে দেশটির বহু পরিবার চরম ভয়াবহতার মুখে দাঁড়িয়ে আছে। গোর প্রদেশে পরিস্থিতি আরো ভয়াবহ। চাগ চারানের শ্রমবাজারে দাঁড়িয়ে থাকা অনেক শ্রমিক জানান সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছেন না তারা। মনে হচ্ছে আত্মহত্যাই একমাত্র পথ। কিন্তু তাও করা যাচ্ছে না। তাহলে স্ত্রী শিশুদের দেখবে কে? বয়স বেশি হবার কারণেও কাজ পাচ্ছেন না অনেকে। তারপরও পরিবারকে বাঁচিয়ে রাখতে কাজ খুঁজছেন, কিন্তু কেউ কাজে দিচ্ছে না। বাজারের মধ্যে কাঁদছেন তারা। চাগ চারানের পাহাড় ঘেরা এক জরাজীর্ণ ঘরে বাস করেন আব্দুল রশিদ আজিমি। তার 7 বছর বয়সী যমজ কন্যা রোকিয়া ও রহিলাকে জড়িয়ে ধরে তিনি বলেন, আমি আমার মেয়েদের বিক্রি করে দিতে প্রস্তুত। ঋণ আর দারিদ্র্য আমাকে অসহায় করে ফেলেছে। সন্তানরা যখন বলে বাবা রুটি দাও, তখন আমার কিছুই দেওয়ার থাকে না। এমনই আরেক হৃদয় বিদারক ঘটনা সাইদ আহমেদের। তার 5 বছরের মেয়ে শাইকার গুরুতর অসুস্থতা ধরা পড়ার পর চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি মেয়েকে এক আত্মীয়ের কাছে বিক্রি করে দেন 2 লাখ আফগানিতে, প্রায় 4 লাখ টাকায়। তার ভাষায়, অপারেশন না করালে মেয়েটি বাঁচত না, তাই বাধ্য হয়েছি। কয়েক বছর আগেও আন্তর্জাতিক সহায়তায় পরিবারগুলো খাদ্য ও পুষ্টি সহায়তা পেত, কিন্তু সেই সহায়তা কমে যাওয়ার পর পরিস্থিতি আরো সংকটাপন্ন হয়েছে। জাতিসংঘের হিসাবে সহায়তা আগের বছরের তুলনায় প্রায় 70% কমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খরা ও অর্থনৈতিক স্থবিরতা। চাগ চারানের প্রধান হাসপাতালেও একই চিত্র। নবজাতক বিভাগে বেড ফাঁকা নেই। কোথাও কোথাও একই বিছানায় 2 শিশুকে রাখা হয়েছে। অধিকাংশই মারাত্মক অপুষ্টিতে ভুগছে, কেউ কেউ শ্বাসকষ্টে আক্রান্ত। চিকিৎসকেরা বলছেন প্রতিদিন রোগীর চাপ বাড়ছে, কিন্তু প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি এবং বেডের তীব্র সংকট রয়েছে। অনেক পরিবার চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে সন্তানদের অকালে হাসপাতাল থেকে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। চাক চারানের শ্রমবাজারের মানুষগুলো আবারও ঘরে ফেরেন।
কারো হাতে সামান্য রুটি, কারো হাতে শূন্যতা। তবুও পরদিন ভোরে তারা আবার সেখানে ফিরবেন একটি মাত্র আশায়, হয়তো সেদিন তাদের সন্তানদের জন্য কিছু খাবার জুটবে। নিউজ ডেস্ক, দুটিয়া।